বিরাট এক খুশির খবর আছে স্যার। খুশির খবর? জি স্যার, বলেন মিষ্টি কোনটা খাবেন, কাঁচাগোল্লা না চমচম? আপনার মেয়ের কি মেডিকেলে চান্স হয়েছে? স্যার, তার চেয়েও বড় একটা খুশির খবর আছে। আপনার মেয়ের মেডিকেলে চান্স হওয়ার চেয়েও বড় খুশির খবর? স্যার, আমার ভাতিজা এই ব্রাঞ্চের ম্যানেজার হয়ে আসতেছে। কি বলছেন? হ্যাঁ স্যার। এই ব্রাঞ্চে যে ম্যানেজার নতুন বদলি হয়ে আসছেন উনি আপনার ভাতিজা? জি স্যার, কেন আপনি জানেন না? আর জানবেন কিভাবে? আমি তো এই বিষয়ে আপনাকে কিছু বলিই নাই। না, এই ব্রাঞ্চে যে নতুন ম্যানেজার বদলি হয়ে আসছে সেটা আমি জানি, কিন্তু উনি যে আপনার ভাতিজা এই বিষয়টা আমি জানতাম না। স্যার, এখন তো জানলেন। বলেন স্যার, মিষ্টি কোনটা খাবেন? আমার মতো সামান্য একজন পিয়নের ভাতিজা কিনা স্যার এই ব্রাঞ্চের ম্যানেজার, এইটা কি চারটি জানি কথা? একবার ভেবে দেখেন স্যার। নিশ্চয়ই এটা অনেক বড় এবং খুশির একটা নিউজ। স্যার, এখনো কিন্তু বললেন না মিষ্টি কোনটা খাবেন। আগে আমি একটু খোরশেদ সাহেবের সাথে কথা বলে নিই। ওনার সাথে আমার কালকেও কথা হয়েছে, উনি কিন্তু একবারও বলেননি যে উনি আপনার ভাতিজা। ও, বলে নাই না? না, উনি আমাকে এ বিষয়ে কিছু বলেননি, বরং উনি আমাকে বললেন এই এলাকায় উনি একদম নতুন, ওনার এখানে কেউ নেই, আমি যেন ওনাকে গাইড করে রাখি। আপনি এখানে এত বছর ধরে চাকরি করছেন, সব কিছু চেনেন জানেন, উনি আমাকে এমন কথা কেন বললেন সেটাও বুঝতে পারছি না। স্যার, আমার ভাতিজা তো কত বড় মাপের মানুষ, কত জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আর চাচা যে এই ব্রাঞ্চে চাকরি করে এইটা সে জানে, হয়তো স্যার বলতে ভুলে গেছে। না, সেটা হতেই পারে, হতেই পারে। আমি আপনার কাছ থেকে না, বরং ওনার কাছ থেকে মিষ্টি খাবো। আমি খোরশেদ সাহেবকে এখনই একটা কল করছি। জি স্যার, যেটা ভালো মনে করেন স্যার। হ্যালো খোরশেদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি ছোট্ট করে একটা কথা আমার কাছ থেকে লুকিয়েছেন। আরে না না, সিরিয়াস কিছু না। আমি জানতে পারলাম আপনার নিজের চাচা নাকি এই ব্রাঞ্চে জব করেন, আপনি তো সেটা আমাকে বলেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, ভালো থাকবেন। কি স্যার, বলছিলাম না আমার ভাতিজা। ঠিক আছে সেলিম সাহেব, আপনি এখন যান, আপনার কাজগুলো করুন, আমার কিছু কাজ আছে, আমি পরে কথা বলবো। স্যার, মিষ্টি নিয়ে আসবো না নাকি স্যার আমার ভাতিজা এসে আপনার মিষ্টি খাওয়াবে? এখন একটু কাজ আছে, বললাম তো, আপনি আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। সেলিম সাহেব, স্যার, আসলে আপনাকে ব্যাপারটা কিভাবে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে স্যার, কি বলবেন বলেন। স্যার, আজকে আমার জন্য অনেক খুশির একটা দিন। সকালে যখন জানতে পারলাম আমার ভাতিজা এই ব্রাঞ্চের ম্যানেজার হয়ে আসতেছে, তারপর থেকে আমার চেয়ে সুখী মানুষ দ্বিতীয়টার এই পৃথিবীতে নাই। আপনি যা বলতে চান মন খুলে বলেন স্যার, যে কোনো কাজ আপনি শুধু একবার বলেন স্যার, আমি আজকে করে দেবো স্যার। অ্যাকচুয়ালি একটু আগে যে খোরশেদ সাহেবকে আমি কল করলাম, উনি আমাকে বললেন এই ব্রাঞ্চে ওনার কোনো চাচা আছে কিনা সেই বিষয়ে উনি নিশ্চিত নন, তবে ওনার বাবার পরিচিত কেউ এখানে থাকলেও থাকতে পারে। ছোটবেলা থেকে উনি নাকি খুব বেশি গ্রামে যাননি, তাই অনেক আত্মীয় স্বজনকে উনি নাকি ঠিকভাবে চেনেন না। উনি আপনার পরিচয়ের ব্যাপারে নিশ্চিত নন। স্যার, এই কথা বলছি, যদি সত্যি সে ছোটবেলা থেকে শহরেই মানুষ হয়ে থাকে বা গ্রামের কোনো আত্মীয় স্বজনের সাথে তার যোগাযোগ না থাকে। 2 বছর আগে শীতেও খুরশেদ আমার বাড়ি থেকে ঘুরে গেছে। ওর শাশি ওরে কত আদর যত্ন করে পিঠাপুলি খাওয়াইলো, আমি ওরে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াইলাম। এইটা সত্য যে ও ছোটবেলা থেকেই শহরে মানুষ হয়েছে, কিন্তু আমি তোর আপন চাচা। মানুষের কাজের যত ব্যস্ততাই থাকুক, রক্তের সম্পর্ককে কেউ ভুলে যেতে পারে স্যার? সেলিম সাহেব, আপনি প্লিজ কষ্ট পাবেন না। আমি এজন্যই আপনাকে এই ব্যাপারটা জানাতে চাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে মনে হলো
এই ব্যাপারটা যদি আমি আপনাকে না বলি, তাহলে আপনি সারাটা জীবন একটা ভুলের উপর দাঁড়িয়ে থাকবেন। যে ভাতিজা কিনা আপনার পরিচয় দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেই ভাতিজাকে নিয়ে এত বেশি খুশি হওয়ার কি সত্যি কোনো কারণ আছে? অবশ্যই আপনার পরিচয়ে না দিয়ে খোরশেদ সাহেব এখানে একটা অপরাধ করেছে, কিন্তু ছোট্ট একটা অপরাধ কিন্তু এখানে আপনারও আছে। স্যার, আমার এখানে দোষ আছে? জীবনে চলার পথে কখনো না কখনো আমরা সবাই আমাদের চেয়ে বেশি প্রভাবশালী বা বেশি সম্মানীয় আত্মীয় স্বজনদের নাম মুখে বলে বেড়াই, যে আমি অমুকের অমুক। অমুকের নাম শুনেছেন? সে কিন্তু আমার খুব কাছের লোক। অমুকের কাছে গেলে সে কিন্তু আমাকে ফিরিয়ে দেবে না, সে আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, আমার নিজের আত্মীয়। এই কথাগুলো বলে আমরা কিন্তু আমাদের নিজেদের সম্মান বাড়ানোর চেষ্টা করি। প্রভাবশালী কোনো আত্মীয়ের নাম বলে আমরা নিজেদেরকে অনেক বড় জাহির করতে চাই, কিন্তু ঠিক একই সময়ে অপরদিকে সেই প্রভাবশালী আত্মীয়টি হয়তো আমাদের পরিচয় দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এখানে আমরা যদি কেবল সেই প্রভাবশালী আত্মীয়ের দোষ ধরে বসে থাকি, সেটা কিন্তু আমাদেরই ভুল হবে। এই একই দোষে কিন্তু আমরাও দোষী। আপনারই আরেকজন ভাতিজা রাজমিস্ত্রির কাজ করে। আপনার সেই ভাতিজা কিন্তু অফিসের দেয়াল ঠিক করার জন্য আমাদের অফিসে এসেছিল। সেদিন তার মুখ থেকেই জানতে পারি যে সে আপনার ভাতিজা। আচ্ছা সেলিম সাহেব, আপনি কেন কোনোদিনই আপনার সেই ভাতিজার পরিচয়টা আমার কাছে দেননি বলুন তো? আপনিও কিন্তু আপনার এমন ভাতিজার পরিচয় দিচ্ছেন যে পদমর্যাদায় আপনার চেয়ে অনেকটাই উপরে আছে। আপনি, আমরা সবাই যেমন আমাদের চেয়ে প্রভাবশালী মানুষের পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক একইভাবে হয়তো আপনার সেই ভাতিজাও তার যে চাচা তার চেয়ে পদমর্যাদায় অনেক বেশি এগিয়ে আছে, তার পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। যে অফিসে তিনি ম্যানেজার হিসেবে বদলি হয়ে আসছেন, সেখানে সামান্য একজন কেরানির চাকরি করে তার চাচা, এটা হয়তো সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। সত্যি কথা বলতে আমরা সবাই কিন্তু এই একই অপরাধের অপরাধী। জি স্যার, বুঝতে পারছি। সেলিম সাহেব, আপনি একদমই মন ছোট করবেন না। মন ছোট করবার মতো এখানে কিছু হয়নি। এরকম পরিস্থিতিতে আমরা সবাই জীবনে কখনো না কখনো তো পড়েছি। তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনার সম্মান বাড়ানোর জন্য আপনার উচ্চপদস্থ ভাতিজার পরিচয় দেবার কোনো দরকার নেই। গত 20টা বছর যাবৎ আপনি এই অফিসে চাকরি করছেন। এই 20টি বছরে খুব কম মানুষই আছে যারা অভিযোগ করতে পেরেছেন যে আপনি আপনার কাজটা ভালোভাবে করেননি বা আপনি কোনো অপরাধ করেছেন। এই গত 20 বছরে আপনি সবার চেয়ে কম ছুটি নিয়েছেন। সবার প্রথমে অফিসে এসেছেন আর অফিস থেকে গিয়েছেনও সবার শেষে। এক কথায় বলতে গেলে আপনি কিন্তু এই অফিসে আমার অন্যতম একজন পছন্দের মানুষ। আর শুধু আমার না, এই অফিসের প্রত্যেকটা মানুষ আপনাকে প্রচণ্ড পছন্দ করে। এবং আমি তো এটা মনে করি যে এত বিশ্বস্ত এবং পাংচুয়াল একজন এমপ্লয়ি পাওয়া একটা অফিসের জন্য ভাগ্যের ব্যাপার। অন্যদিকে আপনি এতক্ষণ যে ভাতিজার কথা গর্ব করে বলছিলেন, সেই ভাতিজা কিন্তু প্রমোশন পেয়ে এই অফিসে আসছেন না। তার আগের অফিসে বড় রকমের একটা দুর্নীতি পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে, যার কারণে অত বড় একটা শহর থেকে তাকে বদলি করে এত ছোট একটা শহরে তাকে ম্যানেজার হিসেবে পাঠানো হচ্ছে। তাকে কিন্তু একরকম শাস্তি হিসেবে এই অফিসে বদলি করা হচ্ছে। অর্থাৎ এই কোম্পানিতে তার ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। এবং আপনার ভাতিজা এতটাই দুর্নীতিগ্রস্ত যে সে যদি আগের জায়গায় বহাল তবিয়তে থাকে, তাহলে সে আরো অনেক বেশি দুর্নীতি করবে, কারণ সেখানকার আশেপাশের মানুষজন তার পরিচিত। তাই তাকে এমন একটা জায়গায় বদলি করে পাঠানো হয়েছে যেখানকার আশেপাশের মানুষজন তার খুব বেশি পরিচিত না, আর সে চাইলেও সেখানে খুব বেশি দুর্নীতি করার সুযোগটা পাবে না। তাহলে যে মানুষটার কথা আপনি এত গর্ব করে বলছেন, সে মানুষটা আমাদের কাছে খুব বেশি সম্মানীয় না। অন্যদিকে আপনি আমাদের কাছে তার চেয়ে অনেক বেশি সম্মানীয়। আপনি গত 20 বছরে আপনার কাজের দ্বারা আমাদের কাছ থেকে, এই কোম্পানির কাছ থেকে সেই সম্মানটা অর্জন করে নিয়েছেন। আপনার নিজের পরিচয়টা আপনার জন্য যথেষ্ট। হতে পারে আপনার ভাতিজা আপনার পরিচয় দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু আমি আপনাকে নিজের চাচা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। চাচা, আপনি আমাকে চাচা বললেন স্যার? আজ অনেক বছর যাবত আপনাকে এই অফিসে দেখছি। আমি যখন প্রথমে এই অফিসে বদলি হয়ে আসি, অনেক কাজ করতে আমার সমস্যা হচ্ছিল। আপনি সব আমাকে হাতে ধরে বুঝিয়ে দিয়েছেন। সেই থেকে আজ পর্যন্ত যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় প্রত্যেকটা মেম্বারের মাথার উপর কিন্তু আপনি ছায়া হিসেবে ছিলেন।
আমি আপনাকে সবসময় চাচা বলেই ডাকতে চেয়েছি, কিন্তু অফিসিয়াল অনেক বাধ্যবাধকতার কারণে হয়তো সেটা হয়ে ওঠেনি। কিন্তু এই মুহূর্ত থেকে আমি আপনাকে চাচা বলেই ডাকতে চাই। এমনকি আপনার নিজের ভাতিজা যখন এই অফিসে বদলি হয়ে আসবেন, তিনিও দেখবেন যে তার চেয়ে উচ্চ পদস্থ কর্মচারী আপনাকে চাচা বলে ডাকছেন, আপনাকে চাচা বলতে গর্ববোধ করেন। তাতে যদি অফিসিয়াল কোনো নিয়ম ভাঙা যায়, ভাঙা যাবে, আমার কিছু যায় আসে না। আজ আপনি অফিসের প্রত্যেকটা মেম্বারকে চিৎকার করে বলবেন যে আমি আপনার ভাতিজা। পুরো অফিসকে আমি আমার পক্ষ থেকে মিষ্টি মুখ করাবো। আপনি যান, এক্ষুনি মিষ্টির ব্যবস্থা করুন। চাচা, যাচ্ছেন না যে?